হাই বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। ফলো ইউ শালা বাই সেন্ট্রিসিটি, আপনার সম্পদের অংশীদার। আমার নাম অনুজ এবং আজ আমার সাথে আছেন মি বিনায়ক, প্রোডাক্ট হেড সেন্ট্রিসিটি। আজকের আলোচনার বিষয় হলো বিকল্প বিনিয়োগ পণ্য অ্যাপ, যাকে আমরা বিকল্প বিনিয়োগ পণ্য বলি। একজন বিনিয়োগকারীর জন্য কোন পরামিতিগুলি দেখা উচিত যা তিনি অ্যাপকে বিনিয়োগ করার আগে দেখেন। এবং এই ভিডিওতে আমরা প্রথমেই দেখব, যখনই আমরা কোনো বিনিয়োগকারীর কাছে যাই তখন সে কি পয়েন্ট, কি প্যারামিটার বা কোন সংজ্ঞা দেখে। একদম ঠিকভাবে আমাদের বিনিয়োগকারীদের কি জানাতে হবে, এআইএফ সংক্রান্ত যত পয়েন্ট আছে এই ভিডিওতে আমরা সবকিছুই কভার করব। এআইএফ এর সংজ্ঞা থেকে শুরু করে এর কি উপকারিতা আছে, এর কি সুবিধা আছে, এরপর আমরা এর তুলনা করব পিএমএস এবং মিউচুয়াল ফান্ডের সঙ্গে, এবং শেষে আমরা দেখব একটি আদর্শ এআইএফ কেমন হয়, তাতে কি ধরনের পোর্টফোলিও থাকে, এবং শেষে এর ট্যাক্সেশন নিয়েও আলোচনা করব। তো স্বাগতম স্যার, সেন্ট্রি শালায় আপনাকে স্বাগতম। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, খুব সহজ ভাষায় আপনি বলুন, একজন বিনিয়োগকারীকে এআইএফ কিভাবে বোঝাবেন যাতে সে পুরো এআইএফটা বুঝতে পারে। একদম সংক্ষেপে আমাদের বলতে হবে এই প্রোডাক্টটা আসলে কি। ধন্যবাদ অনুজ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, এআইএফ মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। তাই নাম থেকেই বোঝা যায় এটা এক ধরনের অপ্রচলিত বিনিয়োগ, সেই কারণেই একে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বলা হয়। আমরা মূলত অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের দিকেই তাকিয়ে আছি। অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডের আবার নিজের মধ্যে 3টি ক্যাটেগরি আছে সেবির নিয়ম অনুযায়ী, এবং আমাদের বিনিয়োগকারীদের সংক্ষেপে জানাতে চাই এই অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড 2014 সালে শুরু হয়। ঠিক আছে। তো 2014 সালের পর থেকে আজ পর্যন্ত এরা অনেকটা পথ পেরিয়েছে, আজকের দিনে অনেক ফান্ড আছে। তাহলে অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডের আবার নিজের মধ্যে 3টি ক্যাটেগরি আছে, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3। তিনটির কাজকর্ম একটু করে আলাদা। তাহলে শুরু করি ক্যাট 1 থেকে, যেটা সবচেয়ে কমন নয়। সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ক্যাট 2-তে আসে, তারপর ক্যাট 3, তারপর ক্যাট 1। কিন্তু ক্যাট 1-এর মধ্যে যে অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডগুলো থাকে সেগুলো সাধারণত ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে বা খুবই প্রাথমিক পর্যায়ের ভিসি টাইপের ফান্ডে ইনভেস্ট করে। তাহলে যদি সিড ক্যাপিটাল ধরনের ফান্ড হয় তাহলে সেখানে ক্যাট 1 ইনভেস্টমেন্ট, সেটাকে ক্যাট 1 ক্যাটেগরি বলা হয়। আপনি এটাকে সরকারি প্রকল্প বলতে পারেন। তাহলে সেখানে ক্যাট 1 ওই এআইএফ অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড ক্যাট 1 হিসেবে রেজিস্টার্ড হবে। তাহলে রেজিস্টার্ড হয় সেবির কাছে। তাহলে মূলত যখনই কোনো এমসি বা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এআইএফ নিয়ে আসে, সে সেবির কাছে যায়, সেবির কাছ থেকে অনুমোদন নেয়, এবং সেবির অনুমোদনের পরেই সে জানতে পারে, সে জানায় যে আমি এখানে বিনিয়োগ করব। তাহলে তার ভিত্তিতে ক্যাটেগরি নির্ধারিত হয় যে সেই ফান্ড ক্যাট 1 হবে, ক্যাট 2 হবে, নাকি ক্যাট 3 হবে। তো ক্যাট 1 নিয়ে আমরা আগেও কথা বলেছি। ক্যাট 2 মূলত এমন বিনিয়োগ যা আপনার পরিচিত অতরল সম্পদে থাকে। যদি আমি বলতে চাই ক্যাট 1ও ইলিকুইড, কিন্তু ক্যাট 2 ইলিকুইড এই অর্থে যে ধরো তুমি যদি রিয়েল এস্টেট ফান্ড করছো, বা কোনো প্রাইভেট ইকুইটি ভিসি ফান্ড করছো, বা কোনো ডেট এআইএফ করছো, স্ট্রাকচার্ড এআইএফ করছো, এই সবগুলোর ক্যাটেগরাইজেশন ক্যাট 2-তে পড়বে। এগুলো সব ইনভেস্টমেন্ট যেগুলো নন লিকুইড। বেসিক্যালি তুমি এগুলো কাল মার্কেটে গিয়ে বিক্রি করতে পারবে না। এই কারণেই ক্যাট 1 আর ক্যাট 2 যেগুলো হয় সেগুলো ক্লোজ এন্ডেড ইনভেস্টমেন্ট, ক্লোজ এন্ডেড ফান্ড। তুমি ক্যাট 1 আর ক্যাট 2 এআইএফকে ওপেন এন্ডেড ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পাবে না। এর কারণ হলো অন্তর্নিহিত বিনিয়োগ তরল নয়। ওদের মধ্যে এইচডিএফসি ব্যাংক, ইনফোসিসের মতো শেয়ার নেই যেগুলোর প্রতিদিনের মার্কেট প্রাইস নির্ধারিত হয় এবং আপনি চাইলে পরের দিনই সেগুলো মার্কেটে বিক্রি করতে পারেন। তাই ক্যাট 1 আর ক্যাট 2 এআইএফে ইলিকুইড ইনভেস্টমেন্ট থাকে, এবং এটাই কারণ যে এগুলোর ক্লোজ এন্ডেড স্ট্রাকচার থাকে। ক্লোজ এন্ডেড ইনভেস্টমেন্ট এআইএফে স্ট্রাকচার 3 বছর, 6 মাস, 4 বছর, 5 বছর এইরকমও হতে পারে। তাই যেই ফান্ডই হোক সেটা আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যখন আপনি একজন ইনভেস্টর হিসেবে যদি কোনো অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আগে দেখে নিন সেটা ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 না ক্যাটেগরি 3। ঠিক আছে, ক্যাটেগরি 3-তে আসছি, আমি এটা একটু ব্যাখ্যা করব। ক্যাটেগরি 3-র মধ্যে সাধারণত কি হয়, এটা এক ধরনের ওপেন এন্ডেড ইনভেস্টমেন্ট যেখানে এক্সিট লোড প্রযোজ্য থাকে। আগে এগুলো ক্লোজ এন্ডেডও ছিল, কিন্তু এখন বেশিরভাগই ওপেন এন্ডেড হয়ে গেছে। এটার মধ্যে পাবলিক ইকুইটি, লিস্টেড ইকুইটির কম্পোনেন্টটাই প্রধান। তাহলে মূলত একদম ইকুইটি পিএমএস এর মতোই এরাও লিস্টেড পাবলিক ইকুইটিতে বিনিয়োগ করে। মানে যেমন আমরা পিএমএস এ কাস্টমাইজড পোর্টফোলিও তৈরি করি, তেমনি ক্যাট 3 এআইএফ এর মধ্যে, বিশেষ করে ইকুইটি ভিত্তিক ক্যাট 3 এআইএফ এ
বেশিরভাগ ইনভেস্টমেন্ট পাবলিক ইকুইটিতেই থাকে। ক্যাট 3 এর মধ্যে শুধু পাবলিক ইকুইটি ভিত্তিক এআইএফই আসতে পারে না, অনেক ধরনের লং শর্ট স্ট্র্যাটেজিও থাকতে পারে যেখানে আপনি হেজিং করেন। ডেরিভেটিভস পারে। ডেরিভেটিভস করা হয়, তাই ডেরিভেটিভসের জন্য ক্যাট 3 এআইএফ ব্যবহার করা হবে এবং পাবলিক ইকুইটির জন্য ব্যবহার হবে। আর যদি আপনি কোনো ওপেন এন্ডেড ডেট পোর্টফোলিও তৈরি করছেন, ধরুন আপনি কোনো শর্ট টার্ম পোর্টফোলিও তৈরি করছেন, তাহলে সেখানেও আপনি ক্যাট 3 এআইএফ নিতে পারেন। যেমন ধরুন আপনি যদি লিকুইড প্লাস ধরনের রিটার্ন টার্গেট করছেন, তাহলে সেই এআইএফ ও ক্যাট 3 হয়, ওপেন এন্ডেড হয়, এক্সিট রুটের ওপর নির্ভরশীল। একটা হলো আর্লি স্টেজ ইনভেস্টিং, যেমন প্রাইভেট ইকুইটি বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। যদি কোনো ক্লায়েন্ট সেখানে এক্সপোজার নিতে চায়, তাহলে সে ক্যাট আইএফে যাবে। 90% সব প্রাইভেট ইকুইটি ও ভিসি ফান্ড ক্যাট 2 এআইএফ হিসেবে স্ট্রাকচার করবে, মানে ওদের স্ট্রাকচার হবে ক্যাট 2 এআইএফ। ঠিক আছে, তাহলে একজন ফান্ড ম্যানেজার কিভাবে এগুলো স্ট্রাকচার করেন সেটা নিয়ে আপনি একটু বলবেন। মানে কিভাবে কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করেন, কারণ এই কোম্পানিগুলো তো যেমন আপনি বললেন ইলিকুইড। কোম্পানি ইলিকুইড এই অর্থে যে এখনও তাদের আইপিও হয়নি, তাই তারা মার্কেটে ট্রেডেবল নয়। তাহলে সেই হিসেবে ফান্ড ম্যানেজমেন্ট কিভাবে হয়? তো আগে আমরা এটা বুঝে নিই যে ক্যাটেগরি 2 এআইএফ বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস এগুলো নিজেই এক ধরনের কাস্টমাইজড পোর্টফোলিও। এটা কোনো সাধারণ ধরনের পোর্টফোলিও নয়, কারণ এগুলো মূলত এইচএনআই, আলট্রা এইচএনআই ক্লায়েন্টের জন্য তৈরি। কারণ মিনিমাম টিকিট সাইজ, মিনিমাম কমিটমেন্ট 1 কোটি টাকা। ঠিক আছে, অনেক এআইএফে 2 কোটি, 5 কোটি টাকাও হয়, কিন্তু রেগুলেশন অনুযায়ী মিনিমাম হচ্ছে 1 কোটি টাকা। যেমন ফেন্সে 50 লাখ টাকা লাগে, এখানে 1 কোটি টাকা লাগে। তাহলে প্রথম বিষয়টা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা ক্যাট 2, ক্যাট 3 বা ক্যাট 1 এর মধ্যে যাই, অনেক জায়গায় এক্সেম্পশন আছে যেখানে আপনি 25 লাখ টাকাতেও করতে পারেন, কিন্তু এটা খুব কম ফান্ডের জন্য সীমাবদ্ধ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনি এফ করছেন, তাহলে আপনার কমিটমেন্ট অ্যামাউন্ট 1 কোটি টাকাই থাকবে। 1 কোটি টাকা। এখন আপনার প্রশ্ন ছিল প্রাইভেট ইকুইটি ও ভিসি ফান্ডের মধ্যে ফান্ড ম্যানেজাররা কিভাবে স্ট্রাকচার করেন। যে কোনো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড হোক, প্রথম জিনিসটা বুঝতে হবে যে এটা কাস্টমাইজড পোর্টফোলিও। এটা অল্টারনেট ইনভেস্টমেন্ট রুট, এটা বিনিয়োগের প্রচলিত পথ নয়। এর মধ্যে ফান্ড ম্যানেজার, বিশেষ করে প্রাইভেট ইকুইটি ও ভিসিতে কিভাবে করেন সেটা হলো তারা ডিল খোঁজেন। যদি কোনো প্রাইভেট ইকুইটি ফান্ড হয়, ধরো মিড স্টেজ গ্রোথ ওরিয়েন্টেড ফান্ড, তাহলে তারা এমন কোম্পানির খোঁজে থাকে যারা আর্লি স্টেজ পার করে এসেছে এবং যারা প্রি আইপিও বা লেট স্টেজে পৌঁছাতে চলেছে, হ্যাঁ মিড স্টেজে যারা গ্রো করছে। তাহলে ব্যাপারটা এমন নয় যে সাধারণত ফান্ড ম্যানেজারের কাছে প্রথম দিন থেকেই পুরো পোর্টফোলিও প্রস্তুত থাকে, এমনটা হয় না। তাহলে ফান্ড ম্যানেজার সাধারণত এই ফান্ডটি নিয়ে বাজারে আসে, নিজের দর্শন ও প্রক্রিয়া বোঝায়, বলে যে আমি কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করব, আমার কি প্যারামিটার থাকবে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করার জন্য। যেমন ধরুন যদি এটা প্রাইভেট ইকুইটি বা ভিসি ফান্ড হয়, তাহলে অনেক জায়গায় সে বলতে পারে যে আমি শুধু সেই সব কোম্পানিতেই বিনিয়োগ করব যারা ইতিমধ্যেই ইবিটা পজিটিভ হয়েছে বা যাদের টপ লাইন গ্রোথ এতটা, যাদের ক্যাশ ফ্লো এতটাই স্থিতিশীল। তাহলে এখানে একাধিক প্যারামিটার থাকে, হয়তো তারা কোনো নির্দিষ্ট থিমের ওপরও ফোকাস করতে পারে, যেমন তারা শুধু কনজাম্পশনের ওপর ফোকাস করছে, তারা হয়তো টেকনোলজির ওপর ফোকাস করছে, অথবা ডিটুসি কোম্পানিগুলোর ওপর ফোকাস করছে। তাই প্রতিটি ফান্ড ম্যানেজারের নিজের একটা স্ট্র্যাটেজি থাকে, সে কোন সেক্টরে কোন থিমে খেলতে চায়। কিন্তু তারপরে এমনটা হবে না যে প্রথম দিনেই তার কাছে সব ডিল পাওয়া যাবে। ধরা যাক যদি সেই ফান্ডকে বাজার থেকে 500 কোটি টাকা তুলতে হয়, তাহলে সে প্রথমে দেখবে তার কাছে ডিল সোর্সিং কতটা আছে। ধরা যাক তাকে যদি, কারণ এটা খুবই কাস্টমাইজ পোর্টফোলিও, আমাদের বুঝতে হবে এখানে সাধারণত 10 থেকে 15টা ডিলই হয় আপনার আন্ডার পোর্টফোলিওতে একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে। মানে ধরুন 10 থেকে 15টা ডিল নিয়ে চলতে হয়, এবং এই 10 থেকে 15টা ডিল তৈরি করতেও তাদের একটা ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকে। তাই এমনটা হয় না যে আজ ক্লায়েন্ট যদি ধরুন 1 কোটি টাকা দিয়ে দেন, তাহলে সেই 1 কোটি টাকার পুরোটা আমাদের আগে থেকেই জানা থাকে কোথায় ইনভেস্ট হবে। সাধারণত এমনটা হয় না। তাহলে হয় কি, প্রথমে ফান্ড ম্যানেজার 1 বা 2টা ডিল ফাইনাল করেন। ধরা যাক তার বুঝে গেছে যে এই 2টা ডিলের মধ্যে তার ইনভেস্টমেন্ট, যদি তার 500 কোটি টাকার ফান্ড থাকে এবং সে ঠিক করেছে যে 10টা কোম্পানিতে ইনভেস্ট করবে, তাহলে মানে প্রায় 50 কোটি টাকা প্রতি কোম্পানিতে ইনভেস্ট করবে। তাহলে সে যদি প্রথমে 2টা ডিল ফাইনাল করে এবং বুঝে যায় যে তাকে 100 কোটি টাকা রেইজ করতে হবে, আমার কাছে ডিপ্লয়মেন্ট প্ল্যান এসে গেছে, আমার পাইপলাইন প্রস্তুত আছে 100 কোটি টাকার জন্য, তাহলে সেই ফান্ড ম্যানেজার সবার আগে 100 কোটি টাকা করবে। ধরা যাক যদি তাকে 500 কোটি টাকার ফান্ড রেইজ করতে হয় এবং সে ধরুন 200 কোটি টাকার কমিটমেন্ট পেয়ে গেছে। 200 কোটি টাকার কমিটমেন্ট মানে সে এমন ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করেছে
যেখানে তার কাছে 200 কোটি টাকার প্রতিশ্রুতি এসেছে যে আমাদের মোট ক্লায়েন্ট 200 কোটি টাকা কমিট করবে, তখন সে ক্লায়েন্টের কাছ থেকে 50% ড্রডাউন চাইবে, আর ক্লায়েন্টের কাছ থেকে যে 100 কোটি টাকা পাবে সেটা সে ইনভেস্ট করে দেবে। আগে এগোনোর আগে এই ড্রডাউনও একটা ছোট্ট। ড্রডাউনের মানে হচ্ছে ফান্ড ম্যানেজার যেমন যেমন ইনভেস্টমেন্টের সুযোগ পায় তেমন তেমন সে ড্রডাউন চায়। ড্রডাউন মানে ধরো আমি কোনো ফান্ডে কমিট করেছি যে আমি 1 কোটি টাকা দেব, তাহলে কমিট মানে একজন ইনভেস্টর হয়তো আপনাকে একসাথে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে, অথবা হতে পারে কিস্তিতে দেবে, কিন্তু সে বলে দিয়েছে যে আমি এই ফান্ডের জন্য আপনাকে 1 কোটি টাকা দেব। এটাই হচ্ছে সেই কমিটমেন্ট। কমিটমেন্ট মানে আমি ঠিক করেছি 1 কোটি টাকা ইনভেস্ট করব, তাহলে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করবই। এখন ড্রডাউন মানে হচ্ছে আমি কম ফান্ড ম্যানেজার চাই, তাহলে ড্রডাউন পিরিয়ড শুরু হতে পারে মাত্র 5% থেকে। অনেক সময় ফান্ড ম্যানেজার শুধু 5%ই চায়। মানে যদি আপনি 1 কোটি টাকা কমিট করেন, তাহলে প্রথম কিস্তিতে আপনাকে শুধু 5 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, তারপর যেমন যেমন ফান্ড ম্যানেজার সুযোগ পেতে থাকে তেমন তেমন সে ড্রডাউন চাইতে থাকবে। যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম, ধরুন যদি তার ডিল পেয়ে যায়, কারণ এখানে ডিল খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডের কথা বলছি, তাহলে কেউ কেন অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডে আসবে? দেখুন, এটা একটা কাস্টমাইজড পোর্টফোলিও, এটা একটা বিকল্প বিনিয়োগের পথ। কেন বিনিয়োগকারীরা বিকল্প বিনিয়োগের পেছনে ছুটে? কারণ তাদের রিটার্নের প্রত্যাশা বেশি থাকে। যদি তাদের রিটার্ন প্রত্যাশা ঐতিহ্যবাহী সম্পদের মতোই হয়, তাহলে তারা কেন অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করবে, যেখানে এটি একটি ক্লোজড ফান্ড এবং টিকিট সাইজও 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তাই সাধারণত তারা বেশি রিটার্নের জন্যই এটা করে, এবং বেশি রিটার্নের সাথে ফান্ড ম্যানেজারকে অনেক বেশি ডিউ ডিলিজেন্স করতে হয়, অনেক বেশি খুঁটিনাটি যাচাই করতে হয় প্রতিটি ডিলের, এই ডিলটা ভালো না খারাপ, কারণ সে জানে এগুলো সবই ইলিকুইড ইনভেস্টমেন্ট। যদি সে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো বেরিয়ে আসতে পারবে না। তাই ফান্ড ম্যানেজাররা তাদের অনেকটা সময় এতে ব্যয় করেন। অনেক সময় তাদের ড্রডাউন পিরিয়ড 12 মাস 18 মাস পর্যন্ত যেতে পারে। মানে যদি কোনো ক্লায়েন্ট 1 কোটি টাকা কমিট করে, তাহলে তাকে 12 বা 18 মাস পর্যন্ত পুরো 1 কোটি টাকা দিতে হতে পারে। এটা জরুরি নয় যে শুরুতেই সব টাকা দিতে হবে, এটাও নির্ভর করে ফান্ড ম্যানেজার সুযোগ পান কিনা তার উপর। যদি 6 মাসের মধ্যেই সুযোগ পেয়ে যায়, তাহলে পুরো 1 কোটি টাকা 6 মাসের মধ্যেই কল করে নিতে পারে। তাই ড্রডাউন পিরিয়ড হচ্ছে যখনই ফান্ড ম্যানেজার চাইবেন তখন। যদি ড্রডাউন পিরিয়ডে ধরুন ড্রডাউন অ্যামাউন্ট 1 কোটি টাকা, আর কেউ যদি 5% চায়, তাহলে তার মানে 5 লাখ টাকা। আমরা যখনই কোনো ইনভেস্টরের কাছে যাই, কোনো ফান্ড আসে আমাদের থেকে কিছু আলোচনা করে, ইনভেস্টররা বলে আমরা জিজ্ঞেস করি ড্রডাউন পিরিয়ড কতদিন বা ড্রডাউন অ্যামাউন্ট কত। এখন তো আমাদের অ্যাম্প জানায় যে ড্রডাউন অ্যামাউন্ট 50%। তাহলে যদি ক্লায়েন্ট 1 কোটি টাকা কমিট করে, আমরা ক্লায়েন্টকে বলি যে এখন আপনাকে 50 লাখ টাকা দিতে হবে। বাকি 50 লাখ টাকা হয়তো 3 মাস, 6 মাস, 9 মাস পরে যখনই ফান্ড ম্যানেজার চাইবেন তখন দিতে হবে। ফান্ড ম্যানেজার যখন কল করেন তখন 15-20 দিন থেকে 1 মাসের একটা সময়সীমা থাকে। তার মধ্যে আপনাকে সেই ড্রডাউন অ্যামাউন্ট ফান্ড ম্যানেজারকে দিতে হবে, ঠিক আছে? তাই যখনই ফান্ড ম্যানেজার কল করবেন তখন আপনার ফান্ড প্রস্তুত থাকতে হবে। কমিটমেন্ট তো ইতিমধ্যেই 1 কোটি টাকার হয়ে গেছে, একদম ঠিক। ঠিক আছে, তো এই ছিল ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 এআইএফ এর বেসিক সংজ্ঞা। এখন একটা সিম্পল প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানে এআইএফ এ ইনভেস্ট করার কি কি অ্যাডভান্টেজ আর বেনিফিটস আছে একজন ইনভেস্টরের জন্য? কারণ আমার কাছে পিএমএসও আছে, সেখানেও আমি কিছু কাস্টমাইজড পোর্টফোলিও পাই যেখানে আমি হায়ার রিটার্নের এক্সপেকটেশন পড়ি। মানে তাহলে একজন ইনভেস্টর হিসেবে আমি কেন এআইএফ এর দিকে যাব, বা এমন কি আলাদা অ্যাডভান্টেজ বা বেনিফিটস আছে যাতে আমি এআইএফ এর দিকে তাকাই? বেনিফিট তো এটাই, দেখুন। অথবা আমরা যদি কোনো ইনভেস্টরের সামনে বসে থাকি, তাহলে তাকে কি বলবো যাতে সে ইনভেস্টমেন্টের জন্য রেডি হয়ে যায়? দেখুন, এটা নির্ভর করে ইনভেস্টরের রিটার্ন এক্সপেকটেশন কি আর ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্যটা কি। ধরুন আজ যদি আপনাকে কোনো আনলিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, তাহলে হয় সরাসরি তার শেয়ার কিনুন। যদি আপনি সরাসরি তার শেয়ার না কিনছেন বা কিনতে না পারেন, তাহলে আপনি কিভাবে সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন? আপনি এমস রুটে করতে পারবেন না, মিউচুয়াল ফান্ডেও করতে পারবেন না, তাই আপনাকে এফ এর মাধ্যমে করতেই হবে। ভারতীয় বাজার বাড়ছে, ভারতীয় অর্থনীতি বাড়ছে, বাজারে অনেক ভালো আনলিস্টেড সুযোগ পাওয়া যাচ্ছে, এবং আমাদের অনেক ভালো ফান্ড ম্যানেজার আছেন যারা ভালো রিটার্ন তৈরি করেছেন, এবং আনলিস্টেড সাইডে অনেক ভালো সুযোগ রয়েছে। তাই যেসব ক্লায়েন্ট মনে করেন যে তাদের আনলিস্টেড সাইডে, বিদুইক সাইডে বা কনজাম্পশন বা মাল্টিপর টেক্স সাইডে আনলিস্টেড কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে হবে। লিস্টেড কোম্পানিগুলিতে তারা ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড এবং থিমস করছে, তাহলে সেই দিক থেকে তারা কোথায় বিনিয়োগ করবেন? তাদের এফ রুট নিতে হবে। তাই প্রথম কথা হচ্ছে, এটা নির্ভর করে বিনিয়োগকারীর রিটার্ন এবং বিনিয়োগকারীর উদ্দেশ্যের ওপর যে তারা টাকা কোথায় বিনিয়োগ করতে চান। যদি কোনো বিনিয়োগকারী কোনো লং শর্ট স্ট্র্যাটেজিতে, হেজিং ডেরিভেটিভ স্ট্র্যাটেজিতে টাকা বিনিয়োগ করতে চান, তাহলে তাকে এফএই বিনিয়োগ করতে হবে।
আর কোনো অপশন বা কোনো রুট নেই বিনিয়োগের জন্য। ঠিক আছে। নিয়ম অনুযায়ী তখন এফই সামনে আসবে। তাহলে প্রথম এবং প্রধান বিষয় হলো, যদি আপনার আন্ডারলাইনিং ইনভেস্টমেন্ট এমন কোনো জায়গায় করতে হয় যেখানে শুধুমাত্র এফ রুটের মাধ্যমেই আপনি বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনাকে এফে যেতে হবে। তাহলে প্রথম কথা হলো, এটাই একমাত্র উপায় বিনিয়োগ করার। আরও কেন আপনি যেতে চাইলেন? দেখুন, একটা ব্যাপার হলো আমরা এখানে টাকা লাগাই, ওখানে লাগাই। আমরা যখনই কোথাও টাকা বিনিয়োগ করতে চাই, যদি আমরা কোনো ট্র্যাডিশনাল অ্যাসেটের থেকে উপরে যাচ্ছি, তাহলে আমাদের চূড়ান্ত উদ্দেশ্যই থাকে যে আমরা বেশি রিটার্ন টার্গেট করি। এছাড়াও এখানে ফান্ড ম্যানেজার আরও, আমি বলবো, স্ট্যাটিক পোর্টফোলিওর তুলনায় এটা অনেক বেশি ডাইনামিক পোর্টফোলিও। ফান্ড ম্যানেজারের ডিউ ডিলিজেন্স আরও বেশি থাকে, কারণ রিটার্নের প্রত্যাশার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়ে যায়। তাহলে ফান্ড ম্যানেজাররা এফএ 10টা সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেড়ে গেছে তুলনামূলকভাবে মিউচুয়াল ফান্ড বা ফিন্সের যেখানে হোল্ডিংস হয়তো 25-30টা হয়। তাই যদি তারা 10টা ডিল করছে, তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেড়েছে, তাদের ডিউ ডিলিজেন্সও বেড়েছে। কিন্তু অবশ্যই রিটার্নের প্রত্যাশাও বাড়বে, এবং এটা এমন নয় যে এটা খুব দ্রুত বাড়ছে। এফের যদি আমরা আমের কথা বলি, তাহলে মোটামুটি 9 লাখ কোটি টাকার কাছাকাছি আছে। শেষবার যখন আমি দেখেছিলাম তখন ছিল 1096, প্রায় 1100 এআইএফ রেজিস্টার্ড হয়েছে। তাতে বোঝা যায় যে ফান্ড ম্যানেজাররা এআইএফ রুটের মাধ্যমে ভালো কাজ করছেন। ইনভেস্টররাও এই সুযোগটাকে ভালো মনে করছেন। তখন আমরা 1100 এআইএফ পর্যন্ত পৌঁছে গেছি, এবং এটা এমন একটা সংখ্যা যা ক্রমাগত বাড়ছে, এবং অনেক জায়গায় ডেট ভিত্তিক ডিলও হয়। ইকুইটি আর ডেট নিয়ে তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম। হ্যাঁ, তো আমরা প্রাইভেট ইকুইটি আর ভিসি নিয়ে অনেক কথা বললাম। এখন অনেক জায়গায় দেখা যায় ডেট এআইএফও থাকে। এখন ডেট এআইএফ এর মধ্যে কি হয়? সাধারণত আপনি সরাসরি বন্ড আর এনসিডিতে ইনভেস্ট করতে পারেন, কিন্তু অনেক জায়গায় স্ট্রাকচার ডিল হয়, যেখানে এই ডিলগুলো পাবলিক সেকেন্ডারি মার্কেটে পাওয়া যায় না। তাহলে যেহেতু ভারতের ক্রেডিট মার্কেটও এখন বুমে আছে, সবকিছুই আসলে একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি ভারতের ইকোনমি বাড়ে, তাহলে ইকুইটি মার্কেটও বাড়বে। বেসিক্যালি ক্যাপিটাল মার্কেট বাড়বে, যেটা ইকুইটি আর ডেট দুইটাই। আজকের দিনে যদি আমরা ভারতের ক্রেডিট টু ডিপোজিট রেশিও দেখি, তাহলে দেখা যাবে ক্রেডিট অনেকটাই বাড়ছে, এটা বলতে গেলে অল টাইম হাই আছে। তাই ক্রেডিট শুধু রিটেল লেভেলেই বাড়ছে না, ইনস্টিটিউশনাল লেভেলেও ক্রেডিট বাড়ছে। তাই আজকের দিনে যদি কোম্পানিগুলি বৃদ্ধি পেতে চায়, তবে তাদের ঋণেরও প্রয়োজন। প্রত্যেক কোম্পানিরই ক্রেডিট দরকার। তাই যখন অনেক কোম্পানির ক্রেডিটের প্রয়োজন হয় এবং তাদের কাছে ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য প্লেয়ারদের মতো প্রচলিত উৎস থেকে ঋণ নেওয়ার সুযোগ থাকে না, তখন তারা এআইএফ রুটের দিকেও নজর দেয়। তাই এই ডেট এআইএফ গুলির বেশিরভাগই নির্দিষ্ট উদ্দেশ্যে কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। প্রত্যেক ডেট এআইএফ এর নিজস্ব ক্যাটেগরাইজেশন আছে। কিছু ডেট এআইএফ 12%, 13%, 14%, 16% পর্যন্ত রিটার্ন টার্গেট করে, এবং সাধারণত এটি পারফর্মিং ক্রেডিট দিয়ে শুরু হয়, যেখানে কোম্পানিগুলি ভালোভাবে পারফর্ম করছে। অনেক জায়গায় স্ট্রাকচার ডিল হয়, যেখানে ধরুন ডেট রিফাইন্যান্সিং করতে হয়। আমাদের পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ দরকার, তাই তার জন্য আমরা এই ডিল করছি। অথবা প্রমোটারকে নিজের ব্যবসার মধ্যে কিছু, আপনি জানেন, ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হলে, আর সেটা ব্যাংক বা অন্য কোনো সোর্স থেকে পাচ্ছেন না, তখন তিনি এআইএফ এর মাধ্যমে সেই টাকা তুলবেন। তারা ফান্ড ম্যানেজারদের সাথে যোগাযোগ করতে পারে। ফান্ড ম্যানেজাররাও এমন ডিলের কথা ভাবেন, মানে খুঁজেন, এবং বাজারে সেটা জানা যায়। কারণ কেউ যদি ফান্ড খুঁজছেন, সাধারণত সেটা বাজারে জানা যায়। এবং আপনি জানেন, ফান্ড ম্যানেজারের এখানে একটা ভূমিকা থাকে ডেট এফ এর, কারণ এখানে আপনি ইকুইটি দিচ্ছেন না, এখানে আপনি টাকা ঋণ হিসেবে দিচ্ছেন। তাই এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে টাকাটা ফেরত আসার সম্ভাবনা কতটা। তাহলে যারা ডেট ম্যানেজার, যারা ডেট এফ ম্যানেজ করেন, বিশেষ করে ক্রেডিট এফ, তারা অনেক বেশি ডিউ ডিলিজেন্স করেন যে আমাদের কাছে কতটা কভারেজ আছে। প্রত্যেকেরই নিজের নিজস্ব প্যারামিটার থাকে। আমি এই অংশে খুব বেশি বিস্তারিত যাব না, কিন্তু প্রত্যেকেরই নিজের প্যারামিটার থাকে। কেউ এমন কোম্পানি বেছে নেয় যাদের রেভিনিউ বা আয় খুব বেশি, রেভিনিউ গ্রোথ অনেক বেশি। কেউ এমন কোম্পানি বেছে নেয় যেখানে অন্তত 3 গুণ 4 গুণ কোলাটেরাল কভার থাকে। যে জমির কভার আছে, বা প্রমোটারের শেয়ারের কভার আছে, বা প্রমোটারের পার্সোনাল গ্যারান্টি আছে, বা এটাও একটা প্যারামিটার হতে পারে যে ডেট টু ইকুইটি রেশিও কত। এটা যেন না হয় যে ডেট টু ইকুইটি রেশিও একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, যাতে প্রমোটার আর কোম্পানির জন্য, যেখানে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে, সেই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে। কিন্তু ডেট সাইডেও অনেক ফান্ড আছে, যেগুলো 12-13% থেকে শুরু করে একেবারে 21% পর্যন্ত যায়। ওকে। এবং সাধারণত এই ডিলগুলো 3 বছর, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত স্ট্রাকচার করা হয়। তাই এগুলো ক্যাটেগরাইজড, কারণ এগুলো ক্যাটেগরি টু এআইএফ হবে,
ডেট এআইএফ গুলো ক্যাটেগরি 2 এআইএফ হিসেবে ক্যাটেগরাইজড হবে। এগুলো ক্লোজ এন্ডেড এবং টেনিয়র সাধারণত তিনারাই 4 বছর থেকে শুরু করে 5, 6, 7 বছর পর্যন্ত হতে পারে। ঠিক আছে। তাহলে এই সময়কালে সাধারণত বিনিয়োগকারীরা একটি কুপন পান কোয়ার্টারলি ভিত্তিতে, যা সাধারণত 2.5 থেকে 3% মধ্যে হয়। এবং কিছু হাই লিং এআইএফও আছে যেগুলো চারাডাই 5% কুপন টার্গেট করে থাকে। কিন্তু আপনার মূলধন পরিমাণটি ফান্ডের মেয়াদ পূর্তির আগ পর্যন্ত বিনিয়োগ করা থাকে। তাহলে মূলত এটা একটি ক্লোজ এন্ডেড বিনিয়োগ, কিন্তু আপনি নিয়মিত কুপন পান ঠিক আছে। ত্রৈমাসিক ভিত্তিতে। তাহলে আপনি বলছেন প্রায় 20% ত্রৈমাসিক কুপন হতে পারে 20-21-এর আশেপাশে। 20% বার্ষিকীকৃত, কিন্তু 4.4-5% পরিমাণ। তাহলে আপনি যদি ক্যাট 2 ডেট এআইএফ থেকে প্রায় 20% পাচ্ছেন, তাহলে আমি মনে করি এটাই সেই প্রশ্নের উত্তর যেটা অনেকে করেন, যারা বলেন আমি মিউচুয়াল ফান্ডে 18-19% রিটার্ন পাচ্ছি, তাহলে আমি এআইএফ কেন করব? অথবা আমি পিএমএস। চলুন পিএমএস নিয়ে কথা না বলি, এআইএফ এর কথা বললে তাহলে আমি এআইএফ এ কেন যাব? কারণ আমি তো 18-20% রিটার্ন পাচ্ছি এবং মিউচুয়াল ফান্ডের দীর্ঘমেয়াদী গড় সিএজিআরও তো এতটাই আসছে। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু আমাদের এটা দেখতে হবে যে এআইএফ এর নিজের একটা ঝুঁকি আছে। আমি ইকুইটির ঝুঁকি, মার্কেটের ঝুঁকি অনেক বেশি, সিস্টেমেটিক ঝুঁকিও অনেক বেশি, কারণ আপনি যদি একটা ভালো কোম্পানিও কিনে থাকেন, কিন্তু আগামী দিনে কোনো জিওপলিটিক্যাল সংকট বা অন্য কোনো কারণে যদি বাজার পড়ে যায়, ব্রডার মার্কেট পড়ে যায়, তাহলে আপনার পোর্টফোলিও পড়ে যাবে, ভালো কোম্পানিও পড়ে যাবে। ডেট হতে পারে একটা ভালো সুযোগ, কোম্পানি থেকে কোম্পানির ওপর নির্ভর করে, কিন্তু যখন সেটা পড়ে যাবে তখন পর্যন্ত, যতক্ষণ না বাজার আবার উঠে আসে, আপনার রিটার্ন আসবে না। আপনাকে এটা দেখতে হবে যে ক্লায়েন্টরা যেটা বলে যে লং টার্মে 17-18% ইকুইটি রিটার্ন দেয়, সেটা লং টার্মেই দেয়। 2-3 বছরের মধ্যে আপনি নির্ধারণ করতে পারবেন না যে আপনার টাকা 16-18% আইআরআর বা সিএজিআর হবে কিনা। কিন্তু ডেট এআইএফ ক্যাটাগরির মধ্যে এখানে মার্কেটের কোনো ঝুঁকি নেই। মূলত এটা নির্দিষ্ট কিছু ডিলের ওপর কাজ করে। যদি কোনো প্রমোটার বা কোনো কোম্পানিকে আমরা 18 মাসের জন্য টাকা দিই, 16 বা 18% দিই, এবং সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য দিই, সেই নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, সেই প্রমোটার আপনার টাকা ফেরত দিয়ে দেবে। এর সঙ্গে মার্কেটের কোনো সম্পর্ক নেই। মার্কেটের কোনো সম্পর্ক নেই। তাহলে যেসব ইকুইটি এআইএফ আছে, আমার মনে হয় ওখানে রিটার্ন এক্সেপশন কতটা হবে? কারণ আমি এই প্রশ্নটা এই জন্য করছি যে আপনি তো এইসব আলট্রা এইচএনআইদের সঙ্গে কাজ করেছেন এবং এখানেও ভালো পোর্টফোলিও সামলাচ্ছেন। তাহলে এই ধরনের ইনভেস্টরদের মনস্তত্ত্ব আপনি বোঝেন। তারা কতটা রিটার্ন আশা করে যখনই আপনি এআইএফ অফার করেন, এআইএফকে ভালোবাসে। দেখুন, ইকুইটি এআইএফ এ আনলিস্টেড এবং লিস্টেড দুটোই অন্তর্ভুক্ত থাকে। আনলিস্টেডের মধ্যে যত বেশি আপনি আর্লি স্টেজে যাবেন, ততই আপনার রিটার্ন প্রত্যাশা বেশি হবে। অনেক এআইএফ আছে যারা গ্রোস লেভেলে 35% আইআরআর টার্গেট করে, কারণ তারা খুবই আর্লি স্টেজ কোম্পানিতে বিনিয়োগ করে। ঠিক। তাহলে সেখানে তাদের টেনিয়র 10 বছর হয়। বুঝিয়াম। তাহলে ফান্ডের টেনিয়র 10 বছর হয়, কারণ 3-4 বছর তো তারা শুধু টাকা জোড়াউন করে, যেমন আমরা আলোচনা করলাম, সেই টাকাটা তারা ইনভেস্ট করে ফেলে। তাই তারা 3 থেকে 4 বছরের জন্য পিছিয়ে পড়ে। যদি আপনি 1 কোটি কমিট করেন, তাহলে তারা 4 বছর তো লাগিয়েই দেবে আপনার কাছ থেকে 1 কোটি নিতে। হ্যাঁ। তারপর সেটা গ্রো করতে 5 বছর লাগবে, এবং তারপর 9 বা 10 বছর থেকে তারা এক্সিট নেওয়া শুরু করবে। ঠিক না? সুতরাং সেই অর্থে খুব প্রাথমিক পর্যায়ে দীর্ঘমেয়াদী এফগুলি হলো, হ্যাঁ। সেখানে আপনার রিটার্ন এক্সপেকটেশন অন্তত 30-35% হয় গ্রোস লেভেলে। যদি আপনি নিচে নামেন, যেমন প্রাইভেট ইকুইটি, লেট স্টেজ, প্রি আইপিও ধরনের এআইএফে আসেন, তখন আপনার রিটার্ন টার্গেট সাধারণত গ্রোস লেভেলে প্রায় 25%-এর আশেপাশে হবে। হ্যাঁ, আমাদের একটা বিষয় অবশ্যই দেখতে হবে যে যদি ফান্ড ম্যানেজার শুধুমাত্র মিউচুয়াল ফান্ড বা পিএমএস এর মতো বা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের মতোই রিটার্ন দিতে পারে, তাহলে ইনভেস্টররা দীর্ঘমেয়াদে এআইএফ এ ইনভেস্ট করতে পছন্দ করবে না। এবং পাবলিক ইকুইটি এআইএফ এও এটা কিভাবে মিউচুয়াল ফান্ড এবং এআইএফ থেকে আলাদা, সেটাও দেখতে হবে। দেখুন, আমি আপনাকে আরেকটা পার্থক্য পরিষ্কার করে বলি। মিউচুয়াল ফান্ড, পিএনএস এবং এআইএফ, কারণ আমরা এগুলো নিয়ে অনেক কথা বলছি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি প্রোডাক্ট যেখানে একজন বিনিয়োগকারী 1000 টাকা থেকে শুরু করে অন্ততপক্ষে 500 টাকা, এমনকি কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এখানে উপরের দিকে কোনো সীমা নেই, কিন্তু এটা একটি রিটেল প্রোডাক্ট। হ্যাঁ। প্রতিটি বিনিয়োগকারী, ধরা যাক একজন বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা বিনিয়োগ করেছেন এবং আরেকজন একই মিউচুয়াল ফান্ডে 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন। একই শ্রেণীতে পড়েন। তারা একই ক্যাটেগরিতে পড়েন, তাদের হোল্ডিংসও একই রকম। মিউচুয়াল ফান্ডে পুরোপুরি একই পোর্টফোলিও থাকে। ঠিক। কিন্তু পিএমএস এ এটা কাস্টমাইজ পোর্টফোলিও। এখানে ন্যূনতম 50 লাখ টাকা দরকার। যদি 2 জন ক্লায়েন্ট একই পিএমএস এ আলাদা তারিখে ইনভেস্ট করেন, তাহলে তাদের পোর্টফোলিও আলাদা হতে পারে। ঠিক।
টিএমএসএ ইনভেস্টমেন্ট ক্লায়েন্টের প্ল্যান অনুযায়ী করা হয়। ক্লায়েন্ট প্যান। এখানে কোনো ফান্ড রুট নেই। ঠিক আছে। এআইএফে এটি একটি কাস্টমাইজড পোর্টফোলিও, ঠিক যেমন সিএমএসএ এটি একটি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, সাধারণত ন্যূনতম টিকিট সাইজ 1 কোটি টাকার হয়, কিন্তু এটাও ফান্ড রুটের মাধ্যমে হয়। তো পার্থক্যটা হচ্ছে এটা একদম মিউচুয়াল ফান্ডের মতো, ইউনিট বরাদ্দ করা হয়, ক্লায়েন্টের জন্য ইউনিট বরাদ্দ হয়, একদম মিউচুয়াল ফান্ডের মতো। ধরুন আমাদের একজন ক্লায়েন্ট এআইএফে 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং আরেকজন ক্লায়েন্ট এআইএফবিতে 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন। এর একটি ড্রডাউন পিরিয়ড থাকে এবং একটি তারিখ থাকে, প্রথম ক্লোজ, ফাইনাল ক্লোজ। তাই যদি ক্লায়েন্টের ইনভেস্টমেন্টের তারিখে 2-3 মাসেরও পার্থক্য থাকে, তবুও এটা ফান্ড লেভেলে ইনভেস্টমেন্ট হচ্ছে। যেহেতু ফান্ড লেভেলে হচ্ছে, তাই আন্ডারলাইন হোল্ডিংস সব একই। কারো তারিখ পরিবর্তন হতে পারে, এতে রিটার্নের প্রত্যাশায় একটু পরিবর্তন আসতে পারে, কিন্তু সাধারণভাবে ফান্ড একটি নির্দিষ্ট রিটার্ন জেনারেট করবে এবং ক্লায়েন্ট কখন ফান্ডে প্রবেশ করেছেন তার উপর নির্ভর করবে। তাই রিটার্নের প্রত্যাশায় একটু একটু পার্থক্য থাকবে, না হলে পুরো আন্ডারলাইন হোল্ডিং একই থাকে। আন্ডারলাইন হোল্ডিংয়ে কোনো পার্থক্য নেই। এটা একটা খুব ভালো অ্যাপ। মূলত যদি আমাকে শ্রেণীবদ্ধ করতে হয়, তাহলে এটি মিউচুয়াল ফান্ডের একটি মিশ্রণ, যেখানে ইউনিটগুলো বরাদ্দ করা হয়। পোর্টফোলিও একই, কিন্তু এটা আরও বেশি ডাইনামিক, আরও বেশি সক্রিয়ভাবে পরিচালিত হয়। এটা এমন এক পোর্টফোলিও যা অনেক বেশি দক্ষতার সঙ্গে পরিচালিত হয় মিউচুয়াল ফান্ডের তুলনায়। ঠিক। তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার যে এগুলো প্রচলিত বিনিয়োগ নয়। এটা একজন বিনিয়োগকারীকে অবশ্যই বুঝতে হবে, বা যারা বিনিয়োগকারী আছেন, যারা প্রচলিত বিনিয়োগকারীদের মতো, যেমন শুরুতে বলা হয়েছিল, তাদের বাইরে আরও কিছু সুযোগ খুঁজছেন। তাছাড়া তারা এমন কিছু বিনিয়োগের সুযোগ খুঁজছেন যেখানে তারা তাদের ঝুঁকি সংশ্লিষ্ট রিটার্ন বাড়াতে পারেন। এই হিসেব অনুযায়ী বিনিয়োগকারী সেইভাবে সেখানে বিনিয়োগ করার কথা ভাববে। জি, আগে আপনি পুরো ফান্ডের পিপিএম পড়ুন। পুরোটা দেখুন, ফান্ডের দর্শন কি, ফান্ডের প্রক্রিয়া কি, ফান্ড কোথায় বিনিয়োগ করতে চায়, কোন কোম্পানিতে বিনিয়োগ করতে চায়। সবচেয়ে আগে আপনি দেখুন ফান্ডটি ইকুইটি নাকি ডেট। ইকুইটি হলে সেটা আনলিস্টেড নাকি লিস্টেড, নাকি লং শর্ট কোনো স্ট্র্যাটেজি আছে, ডেট আছে। তাহলে ডেটের মধ্যেও পারফর্মিং ক্রেডিট আছে, স্ট্রাকচার্ড ক্রেডিট আছে, ভেঞ্চার ডেট আছে। এই নিয়ে অনেক ক্যাটেগরি আছে নিজের মধ্যেই। তাই একজন বিনিয়োগকারীকেও অনেক কিছু বুঝতে হবে বিনিয়োগ করার আগে। হ্যাঁ, আমার মনে হয় প্রথমবারের বিনিয়োগকারীর জন্য সবচেয়ে ভালো উপায় হলো তিনি রেফারেন্স নিতে পারেন এবং হয়তো তার ডিস্ট্রিবিউটর বা অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করতে পারেন। তাহলে একজন সেন্ট্রিসিটি হিসেবে আমরা কিভাবে আমাদের ডিস্ট্রিবিউটরদের সাহায্য করি? দেখুন, যেমনটা আমি আপনাকে বলেছি, ভারতে 106টি এআইএফ রেজিস্টার্ড আছে, একদম মিউচুয়াল ফান্ডের মতো। আমরা দেখতে পারি এখানে শত শত মিউচুয়াল ফান্ড উপলব্ধ আছে, কিন্তু একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা আমাদের যথাযথ যাচাই বাছাই করি। আপনি জানেন, আরও কিছু প্যারামিটার দেখতে পারি। আপনি জানেন বর্তমান বাজার পরিস্থিতিতে কোন এআইএফ কেমন পারফর্ম করতে পারে। যেমন আমরা যদি কোনো এআইএফ মূল্যায়ন করি, তাহলে আমরা দেখি তাদের ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড কেমন। সাধারণত অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডগুলো বারবার চালু হয়, তাই কেউ যদি প্রথম ফান্ড চালু করে, তাহলে সে একই ক্যাটাগরিতে দ্বিতীয়, তৃতীয় ফান্ডও নিয়ে আসে। তাহলে আপনি তাদের অতীতের ট্র্যাক রেকর্ড দেখতে পারেন, তারা আগের ফান্ডে কত রিটার্ন টার্গেট করেছিল, তারা ইনভেস্টরদের কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং আসলে কত রিটার্ন দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে দেখতে হবে যে যারা ফান্ড ম্যানেজ করছেন, অর্থাৎ ফান্ড ম্যানেজাররা, তাদের নিজেদের ট্র্যাক রেকর্ড কেমন। তারা সিআইএফ ব্যবসা শুরু করার আগে, এই ব্যবসা 2014 সালে শুরু হয়েছিল, কিন্তু তার আগে তারা কি করতেন, তাদের নিজেদের ট্র্যাক রেকর্ড কি, তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কত টাকা ম্যানেজ করেছেন, তারা কতগুলো মার্কেট সাইকেল দেখেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বিনিয়োগকারীরা ফান্ডের সঙ্গে একই লাইনে আছেন। আমাদের বিনিয়োগকারীদের এটা জানানো জরুরি যে এই ফান্ড কোথায় বিনিয়োগ করছে, এতে কতটা ঝুঁকি আছে এবং কতটা রিটার্ন প্রত্যাশা করা যায় সেটাও জানাতে হবে। এই সব বিষয়ে আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছে দিই। একটা শেষ প্রশ্ন, ট্যাক্সেশন কিভাবে হয়, কোন ক্যাটাগরির ট্যাক্সেশন এখানে প্রযোজ্য? তাই এখানে খুব বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলট্রা HNI। যারা 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, তারা সব সময় ট্যাক্সেশন নিয়ে একটা প্রশ্ন পড়েন। তাহলে বিনিয়োগকারীদের এটা কিভাবে বোঝানো হবে? জি, প্রথমত আমি মোটামুটি ব্যাপারটা বলছি। ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 এআইএফ এ পাস থ্রু স্ট্যাটাস থাকে। পাস থ্রু স্ট্যাটাস মানে হচ্ছে যে রিটার্নই হোক না কেন, তার উপর যেই ট্যাক্স হবে সেটা বিনিয়োগকারীকে তার নিজের ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী দিতে হবে। ঠিক আছে। অথবা আন্ডারলাইন অ্যাসেট ক্লাসের স্তরেও হতে পারে।
আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন যদি প্রাইভেট ইকুইটি ভিসি ফান্ড হয়, তাহলে তার মধ্যে যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স লাগবে। আর যদি কোনো ইন্টারেস্ট ইনকাম জেনারেট হয়, তাহলে সেই ইন্টারেস্ট ইনকামের উপর বিনিয়োগকারীর ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। কিন্তু এই সব ক্ষেত্রে ফান্ড নিজে ট্যাক্স দেবে না, বিনিয়োগকারীকে নিজেই ট্যাক্স দিতে হবে। সো এটা ক্যাটেগরি 1 এবং 2 তে হবে। ক্যাটেগরি 1 এবং 2 জন্য এটা প্রযোজ্য হবে। ক্যাটেগরি 3 জন্য পাস থ্রু স্ট্যাটাস নেই। রেগুলেশন অনুযায়ী এর মানে ফান্ড লেভেলেই ট্যাক্স বসে। ধরা যাক ফান্ড থেকে যত রিটার্ন হবে সেটা ইনভেস্টরদের কাছে ফেরত যাওয়ার আগে, ম্যাচিউরিটির সময় বা যখন ইনভেস্টররা তাদের ফান্ড রিডিম করেন, সেই টাকায় ফান্ড স্তরেই ট্যাক্স কাটা হয় এবং তারপর সেটা ইনভেস্টরদের কাছে পাঠানো হয়। তাহলে ক্যাট 3 এআইএফ এর মধ্যে যদি কোনো ক্লায়েন্ট 100 টাকা ইনভেস্ট করেন এবং ধরুন ম্যাচিউরিটিতে 100 কোটি টাকা তোলেন, তাহলে 100 কোটি টাকা এখনকার রেগুলেশন অনুযায়ী তার জন্য ট্যাক্স ফ্রি। তাকে ওই 20 টাকার ওপর নিজের আইটিআরে ট্যাক্স দিতে হতো না। ট্যাক্স ইতিমধ্যেই ফান্ড লেভেলে পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো 20 টাকা পেয়েছে, ওর ওপর ট্যাক্স দিতে হবে না। 20 টাকা, বিড়ালের বয়স 3, ইতিমধ্যেই ওর ওপর ট্যাক্স। ফান্ড নিজেই ওর ওপর ট্যাক্স দিয়ে দিয়েছে। কিন্তু যদি আপনি ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 তে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ট্যাক্সযোগ্য আয় আপনার আয় হিসেবে যোগ হবে, তাই আপনাকে ট্যাক্স দিতে হবে। একদম ঠিক। যেখানে ক্যাট 1 এবং 2 মধ্যে যদি কোথাও ইন্টারেস্ট ইনকাম পেউট হচ্ছে, তাহলে তার ওপর কিছু টিডিএস অবশ্যই ফান্ড থেকে কেটে আপনাকে দেয়। কিন্তু এর বাইরে আপনার উপর নির্ভর করে আপনার যে ট্যাক্স ব্র্যাকেট পড়ে, সেই অনুযায়ী বাকি ট্যাক্স আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমার মনে হয়। ধন্যবাদ বিনায়ক। আজ আমরা অনেক কিছু শিখলাম। এআইএফ সম্পর্কিত যত পয়েন্ট ছিল, আমার মনে হয় একজন বিনিয়োগকারীর জন্য যথেষ্ট বুঝতে যে এআইএফ কি এবং এগুলো ঠিক কিভাবে কাজ করে। এবং সব বিনিয়োগকারী ও ডিস্ট্রিবিউটরদের জন্য এআইএফ এমন একটি ক্যাটেগরি, অল্টারনেট ইনভেস্টমেন্ট প্রোডাক্টস এমন একটি ক্যাটেগরি যা তাদের জন্য যারা ট্র্যাডিশনাল বিনিয়োগের বাইরে অন্য কোনো বিনিয়োগের অপশন খুঁজছেন। দেখুন, এখানে ঝুঁকি আপনাকে বুঝতে হবে। এখানে ঝুঁকি একটু বেশি থাকে, কিন্তু সেই অনুযায়ী রিটার্নের প্রত্যাশাও বেশি থাকে। এখানে বিভিন্ন ক্যাটেগরি আছে। ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3, এই 3টি আমরা দেখেছি। তাদের ট্যাক্সেশন দেখেছি, থেমস কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডের সঙ্গে এদের তুলনা কিভাবে করা যায়, এদের সুবিধা থেকে শুরু করে লাভ এবং কোন কোন ফান্ড ম্যানেজারদের কি কি কৌশল থাকতে পারে, সবই আলোচনা করেছি। এগুলো দেখা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটিকে লাইক করুন। এতে যতগুলো পয়েন্ট আমরা কভার করেছি, সেগুলো একজন বিনিয়োগকারীর জানা খুবই জরুরি। তাই যখনই আপনি কোনো বিনিয়োগকারীর সঙ্গে বসবেন, আপনাকে প্রতিটি পয়েন্ট তাকে বুঝিয়ে বলতে হবে। এবং ধন্যবাদ মিস্টার বিনায়ক, আজ আপনি এসেছেন এবং আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ এবং দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।